রাত 12টা। অনুষ্ঠান শেষ 1 ঘন্টা হয়েছে। সব গেস্ট চলে গেছে। সবকিছু গুছিয়ে সবাই এখন ঝাড়া হাত পা। এখন যে যেখানে জায়গা পাবে সেখানেই ঘুমিয়ে পড়বে। আজকে বেশ খাটুনি হয়ে গেছে। পিউ রুমে এসে দেখতে লাইট অন করতে দেখে খাটের এক কোনায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে ঐন্দ্রিলা। দিশা এবং তার শাড়ি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দিশা তখন বারান্দায় তার হবু বরের সাথে কথা বলতে ব্যস্ত। দীর্ঘশ্বাস ফেলে শাড়িগুলো গোছাতে লাগলো পিহু। মিনিট 20 পর নিজে ফ্রেশ হয়ে এসেও দেখে তার বোনদের কোনো পরিবর্তন নেই। যে যেখানে ছিল তারা সেখানেই আছে। প্রচুর টায়ার্ড লাগছে তার, কিন্তু এখন বিছানা করতে হবে। এখনই খালা মামিদের আগমন ঘটবে। রুমে যেহেতু শর্টেজ, সুতরাং এই রুমেই তারাও থাকবেন। উপায়ন্তর না পেয়ে ঐন্দ্রিলাকে বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়া হয়েছে। কোনো হেলদোল না পেয়ে বাধ্য হয়ে কাঁথা সরিয়ে ধাক্কা দিয়ে ওঠানোর সিদ্ধান্ত নেয় পিহু। কাঁথা সরিয়ে গায়ে হাত দিতেই খেয়াল করলো ঐন্দ্রিলার গায়ে অসম্ভব জ্বর এবং সে অচেতন হয়ে ঘুমোচ্ছে। বিয়ে বাড়ি এমনিতেই কত ঝামেলা, এখন ঐন্দ্রিলার কথা বললে হিতে বিপরীত হবে। তাই কোনো মতে উঠিয়ে একটা নাপা এক্সট্রা খাইয়ে দেয় পিহু তাকে। কোনো মতে সবার জন্য বিছানা করে গা এলিয়ে দিল পিহু। আজকে মাত্রাতিরিক্ত খাটুনি হয়ে গেছে তার। চোখ বন্ধ করতেই ঘুমের সাগরে তলিয়ে গেল। আজ দিশার বিয়ে। কমিউনিটি সেন্টারের লবিতে গেট সাজানো হয়েছে। বরের গাড়ি মাত্র পৌঁছালো। এখন দিশার সব কাজিন গেট ধরে দাঁড়িয়ে আছে। তাদের দাবি 5,000 থেকে 1 টাকাও কম দিলে বরের প্রবেশ নিষিদ্ধ। দিশাকে কমিউনিটি সেন্টারের একটা রুমে রাখা হয়েছে। পিহু এবং ঐন্দ্রিলা দিশার কাছেই আছে। বাজারে একটু পরপর প্যানিক খাচ্ছে। ঐন্দ্রিলার শরীরটা এখনো ভালো নেই। জ্বর যদিও নেই, তবে এখনো শরীরটা দুর্বল। মনের মধ্যে কোথাও যেন একটা ভয় লাগছে, আজ আবার ওই অভ্র নামের লোকটা সাথে দেখা না হয়ে যায়। আপন খালাতো বোনের বিয়ে, না হয় কোনো একটা অজুহাত নিয়ে না আসার একটা চেষ্টা করতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওরা বোধহয় এখনো হৃদয়কে ঢুকতে দেয়। ইন্দিরিলা আপু, একটু দেখে আসবা ওরা হৃদয়কে ঢুকতে দিল কি না। এরই মধ্যে দিশার প্রশ্নে ঐন্দ্রিলার হুঁশ ফিরে। দিশার প্রশ্নে ঐন্দ্রিলা মজার ছলেই বলে, তুই তো এখনই ওই বাড়ির হয়ে গেলি রে দিশা, এটা কি ঠিক? পিউ রে, আমাদের বোনটা বিয়ের আগেই পর হয়ে গেল। সে আর বলতে, যাকে একটু ভেবেছিলাম এই হাত ধোয়া, জুতো চুড়ি, গেট ধরা টাকা, এগুলোর 5% শেয়ার তোকে দিব দিশা, কিন্তু তোর তো আর সেটা পাওয়া হবে না রে। পিহু ও ঐন্দ্রিলার সাথে তাল মিলিয়ে কথাটা বলে ওঠে। এমনি বিয়ের হাজারো টেনশন, এখন ভয়ে মেয়েটার অবস্থা আরো খারাপ। এখন বোনদের এমন ঠাট্টার কবলে পড়ে আরো যায় যায় অবস্থা। এবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, ধুর, ভালো লাগে না। এমন করছো কেন? আমি আর এই সাজ নিয়ে বসে থাকতে পারছি না। কখন এই অনুষ্ঠান শেষ হবে? এখন থেকে বাসর ঘরে ঢুকার তাড়ায় আছিস তুই? সেটা কখন বললাম? তোমরা আমার বোনেরা তো। আচ্ছা থাক, আর লেগ পুল করিস না ঐন্দ্রিলা, বেচারি এক্ষুনি কেঁদে দিবে। ভাইয়া, তুই এখানে থাক, হ্যাঁ আমি নিচের অবস্থা দেখে আসি। দুলাভাই কি জয়ী হলো নাকি আহত সৈনিক? বলে নিচের দিকে রওনা দিল ঐন্দ্রিলা। নিচে যেয়ে দেখে আসমা বেগম আর জামাইকে তার বরণ করছে। শেষমেশ 3,500 টাকায় কনে পক্ষ রাজি হয় এবং হৃদয়কে ঢুকতে দেয়। ঐন্দ্রিলাকে দেখে তার মেঝো মামার মেয়ে সাফা এসে আক্ষেপের স্বরে বলতে লাগলো, আর বলিস না ঐন্দ্রি আপু, এই দুলাভাইটা জন্মের কিপটা। কেন, কি হয়েছে? দেখ না, 3,500-এর উপরে উঠলই না। আর ফুপুও এসে এমন রাম ধমক দিল যে বাধ্য হয়ে গেট ছাড়তে হলো। সমস্যা নেই, স্টেজে এমন ব্যবস্থা করিয়েছি সে জুতো খুলে ওঠা লাগবে। তাই তুমি বেস্ট। হুম, রেডি থাকিস। আই নো। অঞ্জলির হঠাৎ কেন যেন মনে হচ্ছে একজোড়া চক্ষু শুকনো চোখে তার দিকে নিপুণভাবে দেখে যাচ্ছে।
কিন্তু বিয়ে বাড়িতে এত মানুষ কে দেখছে সেটাই বোঝার কোনো উপায় নেই। অঞ্জলি ঠিক পাত্তা না দিয়ে দিশার কাছে চলে যাওয়ার জন্য রওনা দেয়। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে একটা টিস্যু ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য আপু। কে দিয়েছে তোমাকে এটা?